বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো ইন্দ্র মিত্রর গল্প মায়ার খেলা। রাত তখন 10টার কম হবে না। আলো টালো নিভিয়ে আমি শুয়ে পড়েছি। 10টায় আমি শুয়ে পড়েছি, কিন্তু ঘুমোতে ঘুমোতে সেই প্রায় রাত 2টো বেজে যাবে। বিছানায় চোখ বুজে ঘন্টা চারেক সাধনা না করলে আমার ঘুম আসে না। ওষুধ খেতে হয়, তারপর শুয়ে শুয়ে 1, 2 গুনতে হয় 1000 অবধি। তারপর কোনো না কোনো সুখের দৃশ্য চিন্তা করতে হয়। তারপর যদি ঘুম আসে। আমার সঙ্গে ঘুমের এত শত্রুতা কেন? একজন ডাক্তার বলেছেন লিভার ঠিক না হলে ঘুম হবে না ভালো রকম, আর একজন ডাক্তার বলেছেন ঘুম ভালো রকম না হলে লিভার ঠিক হবে না। কিন্তু গল্প আমার লিভার নিয়ে নয়, আমার ঘুম নিয়ে নয়, এমনকি আমাকে নিয়েও নয়। এই একটা মহৎ দোষ আমার। আসল কথা বলবার আগে গাদাখানে কাজে বাজে কথা বলে ফেলি। বাইরে থেকে কে যেন বিপুল বিক্রমে আমার দরজায় কড়া নাড়ল। হাঁক দিলাম, কে? সাড়া এলো, আমি মিনকেতন। মিনকেতনকে আপনারা চেনেন না। মিনকেতন আমার বাল্য বন্ধু। অনেক বন্ধু আমাকে ছেড়ে দিয়েছে, অনেক বন্ধু আমার শত্রু হয়েছে, কিন্তু মিনকেতনের কোনো পরিবর্তন নেই। মিনকেতনের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন ছিল তেমনই আছে। মিনকেতনের আমি বন্ধু, আমি পরামর্শদাতা। আমার নিজস্ব বুদ্ধির ওপর আমার নিজের তেমন ভরসা নেই, কিন্তু মিনকেতনের অগাধ বিশ্বাস। গল্প এই মিনকেতনকে নিয়ে। এখানে মিনকেতনের চেহারার একটা বর্ণনা দিয়ে রাখলে বোধ করি মন্দ হয় না। মিনকেতন 5 ফুট 2 ইঞ্চি লম্বা, অর্থাৎ বেঁটে। গায়ের রং মাঝারি, দাড়ি গোঁফ কামানো, ভুরু টুরু ওই বাঙালি সচরাচর যেমন হয়ে থাকে তেমনি। বিশেষত্ব আছে মিনকেতনের কপালে। মাথার সামনের দিকে 1.5 ইঞ্চি টাক জুড়ে দিব্যি চকচকে টাক, অর্থাৎ কপালটি বেশ বৃহৎ। মাথার সামনের অবস্থা যাই হোক, পিছন দিকের কেশদাম বেশ ঝোঝুল্যমান। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, যা অনুমান করছেন তাই। মিনকেতন পদ্য লিখে থাকে, আর সব প্রেমের পদ্য। ওর বিস্তর পদ্য আমি শুনেছি, এবং তার থেকে আমার এই ধারণা হয়েছে যে কোনো সাধারণ বাঙালি পুরুষ মানুষের বিয়ে হওয়া ভারী কঠিন। আচ্ছা, খুলে বলি। সব প্রেমের পদ্যে মিনকেতন বাঙালি তরুণীকে মহীয়সী বানিয়ে রেখেছে। ওই প্রেমের পদ্যে এই কথাই বিশদ করে বলা আছে যে বাঙালি তরুণী রূপে গুণে অতুলনীয়া। তাদের ভুরুতে বিদ্যুৎ, চুলে মেঘ, কটাক্ষে পেনিসিলিন, কথাবার্তায় ফসফরাস। তাদের যোগ্য স্বামী কোথায় আছে বঙ্গদেশে? বাংলাদেশে পদ্য পাঠকের সংখ্যা অত্যন্ত অল্প, এবং ভাগ্যি স্বল্প। মিনকেতনের গলা শোনা গেল, কিরে, দরজা খুলবি না? আমি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ওহো, দরজা খুলিনি এখনো। বিছানা ছেড়ে উঠলাম, আলো জ্বালালাম, দরজা খুললাম। মিনকেতন শটান এসে বসে পড়লো আমার বিছানায়। হাঁপাতে হাঁপাতে বলল, এক গ্লাস জল দিবি? দিলাম। নিজেও খেলাম 1 গ্লাস। আজ আমার ঘুমের দফাটি গয়া। মিনকেতন এখন নিশ্চয়ই ওর প্রেমের উপাখ্যান শোনাতে আরম্ভ করবে। সে উপাখ্যান 2-10 মিনিটে শেষ হবার কথা নয়। উপাখ্যানের সঙ্গে আবার স্বরচিত পদ্যও শোনাবে কিনা কে জানে। আচ্ছা, যা হবার হোক। মোগলের হাতে পড়েছ, খানা তো খেতেই হবে। মিনকেতন বলল, এই শোন, একটা দুঃসংবাদ আছে। না, ঠিক দুঃসংবাদ নয়, সুসংবাদও বলা যেতে পারে। না, যতটা সুসংবাদ ততটাই দুঃসংবাদ। এই যেমন লাভ তেমনি লোকসান। আমাকে নির্বাক দেখে মিনকেতন আর একটু বিশদ হলো। হ্যাঁ,
ওই মায়ার কথা বলছি। তো সেই 500 টাকার কথাটা মনে আছে তো? মনে আছে। মিনকেতন সংক্রান্ত কোন কথাটা আমার মনে নেই শুনি? মিনকেতন সম্পর্কে এখানে 2-4টে কথা না বলে নিলে আর চলছে না। বাল্যে ও কৈশোরে মিনকেতন ছিল আমার নিত্য সঙ্গী। মিনকেতনের সে সময়ের বীরত্ব কাহিনীও স্বর্ণাক্ষরে লিখে রাখার যোগ্য। সেসব কথা এখানে বলবার সুবিধে হবে না। এখন এই যৌবনে অদ্যাবধি মিনকেতন খুব কম কাহিনীর নায়ক হয়নি। সমস্ত কাহিনী আদ্যন্ত আমার চোখের সামনে ঘটেনি এবং ঘটা সম্ভবও নয়। খানিক আমি নিজের চোখে দেখেছি, খানিক আমি মিনকেতনের মুখে শুনেছি, আর বাকি আমি আর 5 জনের মুখে জেনেছি। যে কথাটা আমি এতক্ষণ ধরে বলবো ভাবছি, সেটা এখন বলা যেতে পারে। মিনকেতন একজন প্রেমিক, জাত প্রেমিকও বলা যেতে পারে। এই বেলা ও বেলা ও প্রেমে পড়ে। আগের কথা ছেড়ে দিচ্ছি। সাম্প্রতিককালে লক্ষ্য করেছি যে ডালহাউসি স্কোয়ার অঞ্চলেই প্রেমের দেবতা বান মেরে মিনকেতনকে ঘায়েল করেন। কলকাতায় এত অঞ্চল থাকতে ডালহাউসি স্কোয়ার কেন? তার একটা কারণ সম্ভবত এই যে মিনকেতন আজকাল ওই অঞ্চলেই একটা আপিসে কেরানিগিরি করে। মিনকেতনের আপিসের নাম ঠিকানা আগে মাফ করুন, ওটুকু আমাকে গোপন রাখতে দিন। মিনকেতনকে চাক্ষুষ দেখতে চান একবার? যে কোনো দিন, ছুটির দিন বাদ দিয়ে, কিন্তু ওই বিকেল 5টায় গির্জার সামনে বাস স্টপে চলে যাবেন। ওখানে মিনকেতনকে আবিষ্কার করতে আপনার এক বিন্দু অসুবিধে হবে না। মিনকেতন একাধারে কবি, প্রেমিক ও কেরানি। ত্রিবেণী সঙ্গম বোধহয় একেই বলে, কিংবা ত্রয়স্পর্শ। মিনকেতন বুক পকেট থেকে 1 খণ্ড চৌকো কাগজ বের করে আমার চোখের সামনে মেলে ধরল। কয়েকদিন আগে আমি ওই কাগজে একটা সাংঘাতিক লিখিত প্রতিশ্রুতি দিয়েছি মিনকেতনকে। লিখেছি, মায়া যদি মিনকেতনকে বিয়ে করতে এক কথায় রাজি না হয় তো মিনকেতনকে আমি 500 টাকা দেব, বাজি। মিনকেতনও অবশ্যই 1 খণ্ড কাগজে উল্টো প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। মায়া যদি এক কথায় ওকে বিয়ে করতে রাজি হয়, ও আমাকে 500 টাকা দেবে। এখন কথা উঠতে পারে, আমি কেন খামোখা এরকম 500 টাকার একটা বাজি রাখতে গেলাম? কেন চাণক্য পণ্ডিত কি সকলকে বাজির থেকে শতহস্ত দূরে থাকতে বলে যাননি? হ্যাঁ, আরে মশাই, ওসব কোনো কাজের কথাই নয়। আমি তো কে? এই কলকাতার কত বড় বড় মনুষ্য ফি হপ্তায় মাঠে গিয়ে ঘোড়ার উপর বাজি ধরেন। ঘোড়া টোড়া নয়, আমি একটা সামান্য প্রেমের উপরেও বাজি ধরতে পারবো না? বিশেষত যে প্রেমে আমার বদ্ধমূল বিশ্বাস মিনকেতনের সাফল্য অবশ্যম্ভাবী। আর মিনকেতন কেন, কলকাতায় কোন যুবক প্রেমে ব্যর্থ হয়েছে শুনি? অন্যান্য যুবকের চেয়ে প্রেমে এবং বিবাহের পাত্র হিসেবে মিনকেতন কোন অংশে অবহেলার যোগ্য? সে ভদ্রলোকের ছেলে, বিয়ে পাশ, চাকরি করে। শেষের একটা কথা আগেই বলে রাখি, বাজিতে আমি 500 টাকা হেরেছি। অসম্ভব সম্ভব হয়েছে, মিনকেতন ব্যর্থ হয়েছে। সাম্প্রতিককালে মিনকেতনই আমি যতদূর জানি একমাত্র যুবক যে ব্যর্থ প্রেমিক। কলকাতার কোনো ব্যর্থ প্রেমিকের সঙ্গে যদি আপনার পরিচয় হয় তো জানবেন যে তার নাম নিঃসন্দেহে মিনকেতন। মাস 8 থেকে মিনকেতনের মুখে আমি অনবরত যে মেয়েটির স্তব শুনেছি তার নাম মায়া, মায়া গুপ্ত। মাস 8 ধরে মিনকেতনের অবস্থা দেখে আমার প্রত্যয় হয়েছে যে কবিবাক্য মিথ্যে নয়, সংসার যথার্থই মায়াময়। না, মিনকেতনের মুখে মায়া ছাড়া আর কোনো কথা নেই। মায়া মায়া মায়া। কাগজ দুর্মূল্য, কিন্তু তাতে কি? মিনকেতন মায়ার ওপরে এই 8 মাসে 8-12-96টা পদ্য বানিয়েছে। মায়ার নামে মিনকেতনের চোখ ছলছল করে, বুক ধরফর করে, কান পি পি করে। মিনকেতন এই 8 মাসে প্রত্যেক দিন কমপক্ষে 8টি করে মাংসের সিঙাড়া খেয়েছে। কেন জানেন? কেননা মাংসের সিঙাড়া মায়ার খুব ভালোবাসার বস্তু। আমি আর পারি না। মায়ার কথা শুনতে 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 আমার ঘুমের দশা আরো কাহিল হলো, আমার লিভার আরো খারাপ হলো। বিরক্ত হয়ে একদিন বলেছি,
তুই তো মায়া মায়া করে পাগল। মায়া তোর সঙ্গে তেমন কোনো কথা টথা বলে? মিনকেতন বিগলিত হলো। বলে না আবার, আমার আপিসে আমার পাশের টেবিলেই বসে মায়া। কেমন মধুর গলায় বলে, মিনকেতন বাবু, আমার এই লম্বা যোগটা একটু করে দেবেন। বড় বড় এক একটা যোগ অঙ্ক আমি চোখের পলকে করে দিই। বললাম, তাহলে তো যোগাযোগ হয়েই গেছে, তারপর আর কতখানি এগুলি? শোন শোন তাহলে, ছুটির পর রোজ আমি মায়ার সঙ্গে এক বাসে বাড়ি ফিরি। এক বাসে মানে? তোর ওই মায়াও কি ওই শ্যামবাজারে থাকে? না 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 না, মায়া থাকে বালিগঞ্জে। তাতে কি, আমি ছুটির পর ওই বালিগঞ্জ হয়েই শ্যামবাজারে আসি। মিনকেতন আর একটু বিশদ হলো। মায়ার সঙ্গে যে বাসে বালিগঞ্জ যাই, সেই বাসেই আবার শ্যামবাজারে আসি। বাস ভাড়া বাবদ বিস্তর খরচ হয়তো তোর। মায়ার বাস ভাড়াও তুই ঘটা করে দিস নাকি আবার? বাহ, দেব না। মিনকেতন দীর্ঘশ্বাস ফেললো একটা। এ আর এমন কি খরচ? ধীরেন পাল নামে আমার এক খুড়তুতো ভাইয়ের বন্ধু গত 5 বছর ধরে প্রতি মাসে নিয়মিত 5 বার কলকাতা টু আসানসোল ট্রেন ভাড়া দিয়ে যাতায়াত করছে। কেন জানিস? স্রেফ প্রেমের জন্য। বলে, প্রেমের জন্যে একজন মহামানব সাম্রাজ্য পর্যন্ত অকাতরে বিলিয়ে দেয়। সুন্দরী, তোমার গালের ওই তিলটির জন্যে আমি সমগ্র। হয়েছে হয়েছে, থাম থাম। মায়ার খেলা অনেক দূর এগিয়েছে তাহলে। এগিয়েছে মানে? তারস্বরে এগিয়েছে। জানিস, আমার অফিসের সব যুবক আমাকে হিংসে করে। না, জানতাম না, এখন জানলাম। আরও জানলাম যে মায়ার সঙ্গে মিনকেতন চৌরঙ্গি পাড়ায় একাধিক রেস্টুরেন্টে ঢুকেছে, কেবিনে বসে মুখোমুখি মাংসের সিঙাড়া খেয়েছে। মিনকেতন নানাবিধ গল্প শুনিয়েছে মায়াকে। মিনকেতনের মুখে গল্প টল্প শুনতে ভারী ভালোবাসে মায়া, হেসে কুটি কুটি হয়। মায়ার দাদু একজন ডাক্তার, হার্টের রোগী সেজে মিনকেতন একদিন তার সঙ্গে পর্যন্ত আলাপ করে এসেছে। তবে ওই একদিনই। সেদিন ডাক্তারবাবু নাকি মিনকেতনকে বলে দিয়েছে, আপনার এই হার্টের ব্যায়ামও এই জীবনে সারবার নয়। উপসংহারে মিনকেতন বলল, অসাধারণ মেয়ে ওই মায়া, তোর কথাও সাতকাহন করে বলেছি ওকে। এই শোন শোন, এই আলাপ করবি? না। না কেন? চল না ভাই, অসাধারণ মেয়ে, অসাধারণ মেয়ে। মিনকেতন আমার 2 হাত চেপে ধরল। আমি কাঠখোট্টা টাইপের মানুষ, প্রেম ট্রেম বিশেষ বুঝি না। আমার হার্টের কোনো দোষও নেই, দোষের মধ্যে লিভার খারাপ, ঘুম হয় না ঠিক মতো। তা মায়ার সঙ্গে আলাপ করতে যাব কোন দুঃখে শুনি? কিন্তু মিনকেতনকে কিছুতেই এড়াতে পারিনি। মিনকেতন আমার বাল্য বন্ধু, তাই গেলাম, আলাপ করলাম। হ্যাঁ হ্যাঁ, চৌরঙ্গি পাড়ায় রেস্টুরেন্টে। মিনকেতন যেরকম বলেছিল সেরকম ডাক সাইটে কিছু নয়, তবে বেশ শান্তশিষ্ট মেয়ে, আলাপি সালাপি আছে। না না, ও মিনকেতনের বউ হলে খারাপ কিছু হবে না। মিনকেতন আর একদিন বলল, যেরকম শান্তশিষ্ট হয়ে বসেছিল তোর সামনে, আসলে অমন শান্তশিষ্ট নয় কিন্তু, বুঝলি ভাই? বুঝেছি। মিনকেতনকে বললাম, লেগে যা লেগে যা, দুর্গা বলে লেগে যা, এবার তুই পেড়ে ফেল বিয়ের কথা। মিনকেতন কেমন চুপসে গেল। বলবো বিয়ের কথা? আমি রেগে গিয়ে বললাম, না, বিয়ের কথা বলবে কেন, অন্নপ্রাশনের কথা বলো গিয়ে। মিনকেতন কি বুঝলো কে জানে, বলল, যা। মোটের মাথায় মায়াকে বিয়ের কথা বলতে মিনকেতন কিছুতেই রাজি হয় না। মিনকেতনের ওই এক কথা, মায়া রাজি হবে কেন? আমি কি মায়ার বর হওয়ার যোগ্য? আমার অসহ্য লাগলো। বললাম, না না না, মায়ার জন্য সব রাজ্যপালেরা টোপর মাথায় দিয়ে বসে আছে। শেষ পর্যন্ত অনেক ধস্তাধস্তির পর মিনকেতন মায়াকে প্রাণের কথাটা বলতে রাজি হয়েছে। মায়া রাজি হলে মিনকেতন আমাকে 500 টাকা দেবে, আর মায়া রাজি না হলে আমি মিনকেতনকে 500 টাকা দেব। কিন্তু যা ভাবিনি তাই হলো। মিনকেতন বলল, আমি তো ভাই
তোতলা টোতলা হয়ে বিটি কিচ্ছিরি করে ওই বিয়ের কথাটা বললাম। শুনে মায়া কি বলল জানিস? প্রথম তো কিছুই বলল না, খলখল করে হাসলো 15 মিনিট। তারপর তারপর কি চালাক মেয়ে বাবা, আমাকে বলল, এসব বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আমি ভাই তখন তোর নাম বলে দিয়েছি। এক গ্লাস জল দিবি? এক গ্লাস জল খেয়ে মিনকেতন আবার শুরু করলো। বাজির কথাটা ওই সঙ্গে বলে দিয়েছি মায়াকে। মায়া হাসতে হাসতে বলল, আপনাকে বোকা পেয়ে আপনার বন্ধু আপনার সঙ্গে একটু মজা করেছে। বিয়ের কথা আসে কিসে? আপনি আমার কি বলে মানে ওই বন্ধু। বন্ধু? রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। বললাম, এই মিনকেতন, তুই এবার খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে করবি। মায়ার চেয়ে ঢের ঢের ভালো মেয়ের সঙ্গে যদি তোর বিয়ে না দিতে পারি তো তুই আমার নামে কুকুর পুষিস। ও মায়া? কিসের মায়া? ও শুধু মায়া নয়, ও হলো মহামায়া। এ শুধু গুপ্ত নয়, এ হচ্ছে গুপ্ত ঘাতক। আর মিনকেতন, খবরদার খবরদার, আর যদি প্রেমের লাইনে কখনো এগিয়েছিস তো আমি তোর কবিতার খাতা পুড়িয়ে দেব, তোর নাকে ঘুষি মারব। না ভাই, ওরম বলিস না। সাদা মাটা বিয়ে আমি করব না। প্রেমের বিয়ে না হলে আবার বিয়ে কি? মায়া না হয়ে গেল, কিন্তু আর কেউ কি আসবে না? বললাম, না না, আসবে না। আমি কি মেরে ভাগাবো? আর কোনো মায়া নয়। মিনকেতন গদগদ গলায় বলল, না ভাই, ওরম বলিস না। মায়ায় আমার বন্ধু, কিন্তু আমার শত্রু। আমি কোথায় ভেবেছি যে সিরিয়াস কেস, মেয়েটার একটা হিল্লে হয়ে যাচ্ছে, আর মেয়েটা তোকে বলল কিনা আমি বোকা পেয়ে মজা করেছি তোর সঙ্গে। তুই বোকা বলে আমি তোর সঙ্গে ফর নাথিং মজা করব? যেতে দে ভাই, যেতে দে। না না, আমি দেখে নেব। মিনকেতন একটু ইতস্তত করে বলল, কিন্তু বাজির টাকাটা? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার কথার খেলাপ হয় না। 500 টাকার একটা চেক লিখে দিলাম মিনকেতনকে। মিনকেতন হাসি মুখে বলল, যাই, মাঝখানে একটু বাইরে ঘুরে আসি এই টাকায়, তাতে হয়তো হার্টের ব্যথাটা একটু কমবে। মায়াটা বড় দাগা দিয়েছে রে। মিনকেতন আমার বাল্য বন্ধু। মিনকেতনকে আমি মর্মে মর্মে চিনি। হপ্তাখানেকের মধ্যেই ওই মায়ার দাগা বেমালুম ওর মন থেকে মিলিয়ে যাবে। তারপর আবার আরেক ছায়া দেখে দপ করে জ্বলে উঠবে মিনকেতন। আবার আমার ভোগান্তির এক শেষ হবে, কান ঝালাপালা হবে। কিন্তু এই মায়া মেয়েটা তো সাংঘাতিক। মিনকেতনকে বোকা পেয়ে দিব্যি একটু নাচিয়ে নিলে, আবার আমাকেও একটু টিপ্পনি কাটতে ছাড়েনি। আচ্ছা ঠিক আছে, পথে ঘাটে কোথাও দেখা পেলে হয় একবার কড়া করে একটু শুনিয়ে দেব। ঈশ্বর করুণাময়, আমাকে সুযোগ দেবার জন্যেই মায়ার সঙ্গে তিনি, মানে ওই ঈশ্বর, একদিন এসপ্ল্যানেড এলাকায় দেখা করিয়ে দিলেন। মায়াই হাত তুলে ছোট্ট একটুখানি নমস্কার করলো। ভালো আছেন? না। ও, সেই লিভারটা আবার ট্রাবল দিচ্ছে বুঝি? নাকি ঘুম একেবারেই হচ্ছে না? একটুখানি কেশে গলাটা সাফ করে নিয়ে বললাম, দেখুন, একটা দরকারি কথা আছে আপনার সঙ্গে। হাসতে হাসতে বলল, চলুন। আরে, এ যাবে কোথায়? কিন্তু ভদ্রতা বজায় রেখে একটা রেস্টুরেন্টে নিয়ে ঢুকতে হলো। মুখোমুখি বসতেই মায়া বলল, বলুন। বললাম, মানে কথাটা কি, একটু কড়া কথা। আপনি এই কথাটা হলো ওই মিনকেতনকে। ভুরু টান করে মায়া বলল, ও এই কথা, বুঝেছি বুঝেছি। সব কথা আপনাকে খুলে বলতে রাজি আছি, কিন্তু একটি শর্তে। খুব কড়া কথা বলা দরকার মেয়েটাকে, অথচ ভব্যতা বজায় রাখতে গিয়ে সেরকম কিছু বলাও যাচ্ছে না। এই যে কি বিষম যন্ত্রণা তা ভুক্তভোগী মাত্রেই জানেন। ওই যে শুনলাম একটা শর্তে সব কথা খোলাখুলি বলতে রাজি আছে, ওতে একটু আশা হলো।
যাগ্গে, ব্যাপারটাও লাইনে নিয়ে গেলেই রয়ে শোয়ে দিব্যি দু চার কথা শুনিয়ে দেওয়া যাবে ক্ষণ, ওস্তাদি একবারে বের করে দিতে পারবো। বললাম, বেশ, শর্তটা বলুন। সব শর্তেই আমি রাজি। ব্যাপারটার একটা মীমাংসা না হলে আমার মানব জন্ম বৃথা। টেবিলে ছোট্ট একটা ঘুষি মারলাম। না, দিব্যি কথাটা বলা হয়েছে। বয় ঢুকলো এমন সময়। মায়াই অর্ডার দিল মাংসের সিঙাড়া আর চা। খেতে খেতে মায়া বলল, আপনি আগাগোড়া জানতে চান তাহলে ব্যাপারটা? মানে ওই যে কোনো শর্তে রাজি? আলবাত। মিনকেতন আমার বাল্য বন্ধু, তার একটা সিরিয়াস কেসের হিস্ট্রি জানবার জন্য আমি জান দিতে রাজি। না শুনেই কথা দিচ্ছি আমি আপনার শর্ত মানব। আর জানেন তো, আমার কথার খেলাপ হয় না। না শুনেই শর্ত মেনে নিচ্ছি, অর্থাৎ ব্ল্যাঙ্ক চেকে সই দিয়ে দিচ্ছি আপনাকে। আমি টেবিলে পুনরায় একটা ছোট্ট ঘুষি মারলাম। মায়া চামচ দিয়ে চা নাড়তে নাড়তে হিস্ট্রি আউড়ে গেল। আর তারপর শর্তের নামে একটা খেলা দেখালো, মায়ার খেলা। আমি ঘুণাক্ষরেও ভাবিনি মায়ার শর্ত এমন সাংঘাতিক হতে পারে। না শুনেই যে শর্ত আমি মানব বলে কথা দিয়েছি, সেই নিদারুণ শর্ত মানতে হলো আমাকে। সকলেই জানে আমার কথার খেলাপ হয় না। বাল্যবন্ধুর উপকার করতে গিয়ে শেষ পর্যন্ত আমাকে মায়ার সেই শর্তে বিয়ে করে ফেলতে হলো ওই মায়াকেই। সংসার মায়াময়, মায়ার শর্ত, মায়ার খেলা। হিস্ট্রির সবটা বলবো না, কেবল একটা পয়েন্ট শুনে রাখুন, দামি পয়েন্ট। আলাপের সূত্রপাত থেকেই মিনকেতনকে মায়ার খুব ভালো লেগেছে। আর সেই থেকে ঈশ্বরের কাছে মায়া দিবারাত্র প্রার্থনা করেছে, হে ঈশ্বর, মিনকেতন যেন আমার বন্ধুর বর কিংবা বরের বন্ধু হয়। আমি জিজ্ঞেস করেছি, কেন বর নয় কেন? মায়া জবাব দিল, ধ্যাত, বর হিসেবে মিনকেতনকে একেবারে মানায় না, কিন্তু দেওর হিসেবে ও সুপার ওয়ান্ডারফুল। আমি মিনকেতনকে ঠাকুরপো বলে ডাকবো, কেমন?